হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ ফরন ইসলাম ইন ফ্রন্ট অফ ইউ। আজকে তোমাদের সাথে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, বলার অপেক্ষা রাখে না। কারণ হচ্ছে তোমাদের অ্যাডমিশন টেস্ট এবং এইচএসসি বোর্ড পরীক্ষায় এখান থেকে যেরকম অঙ্ক আসতে দেখা যায়, ঠিক একইভাবে নৈর্ব্যক্তিকেও কিন্তু সেম গণহারে চলে আসে। ঠিক আছে, তাহলে কতটুকু ইম্পর্টেন্ট তোমরা একটু জেনে নাও অথবা বুঝে নাও। তাহলে আজকে আলোচনা করছি আমরা অর্থের সময়মূল্য, টাইম ভ্যালু অফ মানির থিওরি পার্ট 3। আজকে থিওরি পার্ট শেষ হয়ে যাবে এটি করলে। ওকে, তাহলে দেখো আজকে আলোচনা করব নামিক সুদের হার কি, কার্যকরী সুদের হার কি এবং রুল 72, রুল 69 এইগুলো নিয়ে আজকে আলোচনা করব। অনেক ছেলেমেয়েই, অনেক শিক্ষার্থীরাই বলে যে স্যার আমরা কোন সময় কোন সূত্রটা ইউজ করব, কোন সময় রুল 72, কোন সময় রুল 69 ইউজ করব, সেটি অনেকেই বোঝে না বা বুঝতে পারে না। তো দেখো, প্রথমেই বলছি নামিক সুদের হার এবং কার্যকরী সুদের হার মোস্ট ইম্পর্টেন্ট যারা ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবে তাদের জন্য। ঠিক আছে, লিখিত আকারে প্রশ্ন আসবে, তুমি এই অধ্যায় থেকে যদি প্রশ্ন আসে তাহলে 100% লিখে রাখো। নামিক সুদের হার কি, সংজ্ঞাগুলো ভালো করে লিখে নেবে। নামিক সুদের হার হচ্ছে বন্ডের গায়ে লিখিত সুদের হারকেই বলে থাকি আমরা নামিক সুদের হার। আবার বলছি, বন্ডের গায়ে অথবা ঋণপত্রের গায়ে লিখিত সুদের হারকেই বলে থাকি আমরা নামিক সুদের হার অথবা কুপন রেট। আবার বলছি, বন্ডের গায়ে অথবা ঋণপত্রের গায়ে লিখিত সুদের হারকেই বলে থাকি আমরা নামিক সুদের হার অথবা কুপন রেট। আর কার্যকরী সুদের হারটা কি তাহলে? কার্যকরী সুদের হার হচ্ছে প্রকৃতপক্ষে যেই হারে সুদ প্রদান করা হয় অথবা পরিশোধ করা হয় সেটাকে বলে থাকি আমরা কার্যকরী সুদের হার অথবা প্রকৃত সুদের হার। আবার বলছি, কার্যকরী সুদের হার কাকে বলা হয়? প্রকৃতপক্ষে ঋণদাতাকে যে হারে সুদ পরিশোধ করা হয় সেই হারটাকেই বলে থাকি আমরা কার্যকরী সুদের হার। এখন কিভাবে চিনব আমরা? সংজ্ঞা দিয়ে কিন্তু অনেকেই অনেক কিছু শিখতে পারি না, সংজ্ঞায় নয়, আমরা একটু বাস্তবে চলে যাব। ঠিক আছে, তো দেখো কুপন রেট, এটাকে অন্য কথায় বলা হয় কুপন রেট। ভালো করে নামগুলো লিখে রাখো। নামিক সুদের হারের অপর নাম হচ্ছে কুপন রেট, আর কার্যকরী সুদের হারের অপর নাম হচ্ছে ইএআর অথবা ইআইআর, যে কোনো দুটোর একটা থাকতে পারে। ইএআর এর পূর্ণরূপ হচ্ছে ইফেক্টিভ অ্যানুয়াল রেট। আমি একটু লিখে দিচ্ছি, ইফেক্টিভ অ্যানুয়াল রেট। আর যদি ইআইআর আসে তাহলে লিখবা যে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। ঠিক আছে, আশা করি তোমরা পারবে। তাহলে কার্যকরী সুদের হারকে বলা হয় ইএআর অথবা প্রকৃত সুদের হার, আর নামিক সুদের হারকে বলা হয় আমার কুপন রেট অথবা ছোট হাতের আই দিয়ে আমরা এটিকে প্রকাশ করতে পারি। একটা জিনিস খেয়াল করো, আমি এইখানে কিন্তু পার্থক্যটি দিয়ে রেখেছি যে কুপন রেট সর্বদাই কার্যকরী সুদের হার অথবা প্রকৃত সুদের হার থেকে কম হয়। এই দেখো, আমি চিহ্নটি কিন্তু দিয়েই রেখেছি, এই চিহ্নটি। এটার প্রমাণটা আমি একটু পর দেখাবো। ঠিক আছে, কুপন রেট সবসময় কার্যকরী সুদের হার থেকে কি হবে? কম হবে, বেশি হবে না। ঠিক আছে, তাহলে দেখো আরেকটা পার্থক্য হচ্ছে এম। এম মানে হচ্ছে চক্রবৃদ্ধির সংখ্যা। আবার বলছি, এম মানে হচ্ছে চক্রবৃদ্ধির সংখ্যা। চক্রবৃদ্ধির সংখ্যা যখন বেশি হবে তখন আমার ইএআর অথবা কার্যকরী সুদের হারও বেশি হবে। তাহলে প্রশ্নটা কিন্তু এভাবে আসতে পারে যে ইফেক্টিভ অ্যানুয়াল রেটের সাথে চক্রবৃদ্ধির সম্পর্কটা কি? চক্রবৃদ্ধির সম্পর্কটা হচ্ছে পজিটিভ অথবা ধনাত্মক। ঠিক আছে, আর চক্রবৃদ্ধির সংখ্যা বাড়ুক আর কমুক তাতে কিন্তু আমার নামিক সুদের হার কোনো পরিবর্তন হবে না। ভালো করে এই পার্থক্যটি বুঝে নাও, প্রমাণ আকারে দেখাবো, কোনো সমস্যা নেই। আবার বলছি, যখনই চক্রবৃদ্ধির সংখ্যা বেশি হবে তখনই আমার অ্যানুয়াল ইফেক্টিভ রেট অথবা কার্যকরী সুদের হারও বেশি হবে, কম হলে কম হবে। ঠিক আছে, তাহলে চক্রবৃদ্ধির সংখ্যার সাথে অর্থাৎ এম এর সাথে আমার ইএআর এর সম্পর্কটা হচ্ছে ধনাত্মক। তোমরা খাতায় লিখে রাখো, প্রশ্নটি আসবে। ঠিক আছে, আর
এম এর মান বাড়ুক আর কমুক, আমার নামিক সুদের হারের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, ওকে। তাহলে এই ছিল আমার নামিক সুদের হার আর কার্যকরী সুদের হার। এখন আমরা একটু বাস্তবে আসি। স্যার আমরা না বাস্তব ছাড়া অথবা যুক্তি ছাড়া বুঝি না। তো বুঝো না বুঝবা, আসো চলো বুঝাই। তাহলে দেখো এখানে আমি একটি অঙ্ক দিয়ে রেখেছি, ঠিক আছে, যে বার্ষিক সুদের হার 10% এবং 2 বছরে চক্রবৃদ্ধির সংখ্যা 3 হলে প্রকৃত সুদের হার কত। এই যে প্রকৃত সুদের হার চাচ্ছে, এটাই হচ্ছে আমার ইএআর অথবা ইফেক্টিভ অ্যানুয়াল রেট। ঠিক আছে, তো দেখো ইফেক্টিভ অ্যানুয়াল রেটের সূত্রটা হচ্ছে 1 + i/m হোল m মাইনাস 1। আবার বলছি, ইফেক্টিভ অ্যানুয়াল রেটের সূত্রটা হচ্ছে 1 + i/m হোল m মাইনাস 1। এটা হচ্ছে আমার ইফেক্টিভ অ্যানুয়াল রেটের সূত্র। তো দেখো আমরা অঙ্ক দিয়ে একটু বাস্তবায়ন করি। বার্ষিক সুদের হার 10%। এই যে বার্ষিক সুদের হার, এটা কি লিখিত আছে? তুমি ঋণ নিয়েছিলা, সেখানে সুদ ধরছে তারা 10%। তো এটা যেহেতু লিখিত আছে, সেহেতু লিখিত সুদের হারকে কি যেন বলা হয়, একটু আগে শিখলাম, নামিক সুদের হার। অর্থাৎ এই 10% হচ্ছে আমার নামিক সুদের হার। ঠিক আছে, তো আমরা এটাকে কি দিই? এটাকে আই দিই। এটাকে ধরলাম আই, যেহেতু এটা হচ্ছে কি নামিক সুদের হার। নামিক সুদের হারকে আমরা প্রকাশ করে থাকি আই দিয়ে। ঠিক আছে, এরপর দেখো, তো আমরা অঙ্কটা যদি করি তাহলে দেখতে পাবো, একটু ক্যালকুলেটরের সাহায্যে করতে হবে। 1 প্লাস, আচ্ছা এখানে আয়ের মানটা কত আবার অঙ্কে? 10%, অর্থাৎ 0.010। 100 দিয়ে ভাগ করলে আমার 0.010 হবে। সবসময় 100 দিয়ে ভাগ করতে হয়। আর এম এর মানটা কত? এম এর মান হচ্ছে 3, যেহেতু চক্রবৃদ্ধির সংখ্যা বলেই দেওয়া হয়েছে। তো চক্রবৃদ্ধির সংখ্যা হচ্ছে m = 3। তো আমরা এখানে বসাবো 3 ডিভাইডেড বাই হোল m। তো হোল m কত? 3 মাইনাস সূত্রের 1। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সূত্র। তো আমরা যদি ক্যালকুলেটর ইউজ করে সূত্রটি ব্যবহার করি তাহলে দেখতে পাবো মানটা বের হবে। তো আমরা দেখতে পাবো এইখানে আমার আসলো 0.103। ঠিক আছে, 103। এটার সাথে 100 গুণ দিয়ে দাও। পার্সেন্টেজে প্রকাশ করতে হলে সেটাকে 100 দিয়ে গুণ করতে হয়। তো 100 দিয়ে আমরা একটু গুণ করি। গুণ করলে আসলো 10.33%। এখন আমরা প্রমাণটা একটু ভালো করে দেখো। আমার ইএআর বের হলো 10.33%। ঠিক আছে, আর আমার নামিক সুদের হার অর্থাৎ লিখিত সুদের হার ছিল 10%। তাহলে আমার প্রমাণটি কি মিলেছে যে ইএআর থেকে সবসময় কুপন রেট অথবা ইন্টারেস্ট রেট কম হবে, নামিক সুদের হার কি হবে? কম হবে। তাহলে আমরা বলতে পারি এরকম যে 10%, আর এটা হচ্ছে 10.33%। অর্থাৎ আমার প্রমাণিত যে কার্যকরী সুদের হার অথবা প্রকৃত সুদের হার সর্বদাই হচ্ছে নামিক সুদের হার থেকে বেশি হবে। তুমি সুদ পরিশোধ করেছো মূলত হচ্ছে 10.33%, কারণ এখানে কিন্তু এই সুদের হারটা পরিবর্তন হয়ে যায় সময় পরিবর্তনের জন্য। ঠিক আছে, ওকে। এইবার আমরা আলোচনা করব রুল 72 এবং রুল 69 নিয়ে। ঠিক আছে, রুল 72 কি? রুল 72 এবং 69 দুটো রুলই হচ্ছে আমার ইনভেস্টমেন্ট, আমি যে বিনিয়োগ করেছি সেই বিনিয়োগকৃত টাকা কত সময়ে অথবা কত বছরে দ্বিগুণ হবে সেটার জন্য। আবার বলছি, কেন আমরা রুল 72 আর রুল 69 ব্যবহার করি। আমার বিনিয়োগকৃত টাকা কত সময়ের মধ্যে অথবা কত পার্সেন্ট সুদে দ্বিগুণ হবে সেজন্যই আমরা ব্যবহার করে থাকি রুল 72 এবং রুল 69। তাহলে আমি একটি উদাহরণ দিয়ে দেখাচ্ছি। ধরো আমি কোনো ব্যক্তিকে অথবা ধরো আমি পার্সন এ কে 10,000 টাকা ধার দিলাম। এখন আমার জানতে ইচ্ছা করছে যে ওই 10,000 টাকা কত পার্সেন্ট সুদে 20,000 টাকা হয়ে যাবে। 20,000 টাকা মানে হচ্ছে দ্বিগুণ। ঠিক আছে, আবার বলছি, আরেকটি উদাহরণ দিচ্ছি। ধরো কোনো ব্যক্তিকে আমি 10,000 টাকা ধার দিয়েছি। এখন আমি জানতে চাচ্ছি কত বছরে ওই 10,000 টাকা দ্বিগুণ হয়ে যাবে, অর্থাৎ 20,000 টাকা হয়ে যাবে।
বছরে বলেছি। যদি সুদে বলি যে কত পার্সেন্ট সুদে ওই 10,000 টাকা 20,000 টাকা হয়ে যাবে, অর্থাৎ দ্বিগুণ হয়ে যাবে। এই যে এরকম টাইপের অঙ্কগুলো যখন আসবে তখন হচ্ছে আমরা রুল 72 অথবা রুল 69 ইউজ করব। ঠিক আছে? ওকে, তাহলে দেখো রুল 72-এর নিয়ম হচ্ছে, একটু ভালো করে খেয়াল করো, রুল 72-এর নিয়ম হচ্ছে রুল 72 ডিভাইডেড বাই আই। যদি আমার সুদের কথা বলা না থাকে তাহলে আমরা আই দ্বারা ভাগ দিব, আর যদি বছরের কথা বলা থাকে তাহলে আমরা এন দ্বারা ভাগ দিব। ঠিক আছে? ওকে, সূত্রটা হচ্ছে এরকম। এরপর দেখো রুল 69। রুল 69-এর সূত্র 0.35, এটা হচ্ছে ফিক্সড। 0.35 প্লাস 69 ডিভাইডেড বাই আই অথবা এন। যদি সুদের হার দেওয়া থাকে তাহলে সুদের হার দিয়ে ভাগ দিব, আর যদি বছরের সময় দেওয়া থাকে অথবা সময় দেওয়া থাকে তাহলে আমরা এন দিয়ে ভাগ দিব। ঠিক আছে? আর কোনো পার্থক্য নেই। একটি অঙ্কের মাধ্যমে যখন বাস্তবায়ন করব তখন তোমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। আরেকটি কথা, যে কখন কোন সূত্র ইউজ করব, এর জন্য আমার জাস্ট একটা কথা আছে, যে যদি বলা থাকে বার্ষিক কথা তাহলে সেখানে আমরা ইউজ করব রুল 72, আর যদি লেখা থাকে অর্ধবার্ষিক তাহলে সেখানে ব্যবহার করব আমরা রুল 69। আবার বলছি, যদি বার্ষিক ভিত্তিতে লেখা থাকে তখন আমরা ব্যবহার করব রুল 72, আর যদি অর্ধবার্ষিক ভিত্তিতে লেখা থাকে তখন আমরা ব্যবহার করব রুল 69। সূত্র দুটি কিন্তু আমি দিয়ে দিয়েছি। একটি অঙ্কের মাধ্যমে বাস্তবায়নে যাই। দেখো 100 টাকা, এই 100 টাকা হচ্ছে আমার জন্য ইনভেস্টমেন্ট, বিনিয়োগ। ঠিক আছে? 100 টাকা 5 বছরে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি কত পার্সেন্ট সুদে, এই দেখো কত পার্সেন্ট সুদে দ্বিগুণ হবে। বলছে এই 100 টাকা 5 বছরে কত পার্সেন্ট সুদে 1000 টাকা হবে, মানে দ্বিগুণ হবে। তো দ্বিগুণ হলেই তো এই যে 1000 না, 100 টাকা মানে 200 টাকা হবে। ঠিক আছে? আবার বলছি, 100 টাকা 5 বছরে কত পার্সেন্ট সুদে, এটা কিন্তু অর্ধবার্ষিক ভিত্তিতে বলা হয়েছে। যেহেতু অর্ধবার্ষিক ভিত্তিতে বলা হয়েছে সেহেতু আমরা সূত্র ইউজ করব রুল 69। ঠিক আছে? তো আমরা 69 ইউজ করি। দেখো 0.35 প্লাস 69 ডিভাইডেড বাই, দেখো তো এখন আমরা এখানে আই দিব নাকি হচ্ছে এন দিব, সেটাই হচ্ছে আমার জানার বিষয়। এখানে চেয়েছে কি শিক্ষার্থীরা, একটু ভালো করে দেখো, এখানে চেয়েছে পার্সেন্টেজ, আর দেয়া আছে কি এন এর মান দেয়া আছে, অর্থাৎ এন এর মানটা দেয়া আছে, সময় দেয়া আছে। যদি এন এর মান থাকে তাহলে এন দিয়ে ভাগ দিবে, যদি আই এর মান থাকে অর্থাৎ ইন্টারেস্ট থাকে তখন আই দিয়ে ভাগ দিবে। যেহেতু এখানে এন দেয়া আছে সেহেতু আমরা এন দিয়ে ভাগ দিব, তাহলে 5 দিয়ে ভাগ দাও। ঠিক আছে? তো দেখি আমরা কত হয়। 0.35 প্লাস 69 ডিভাইডেড বাই হচ্ছে 5। তো দেখো আমার মানটা আসলো 14.15%। যেহেতু পার্সেন্টেজ চেয়েছে সেহেতু পার্সেন্টেজ দিয়ে আমরা ভাগ করে দেব। তাহলে আমরা বলতে পারি যে 100 টাকা 5 বছরের অর্ধবার্ষিক চক্রবৃদ্ধিতে দ্বিগুণ হবে 14.15% সুদে। ঠিক আছে? এই 14.15% সুদ যদি দেয় তাহলেই হচ্ছে তোমার এই 100 টাকা 5 বছরে 200 টাকা হয়ে যাবে, অর্থাৎ দ্বিগুণ হয়ে যাবে। এখন যদি এটা অর্ধবার্ষিক না বলে বার্ষিক বলতো তখন কিন্তু আমরা সূত্র ইউজ করতাম রুল 72। ঠিক আছে? রুল 72। তো দেখো রুল 72-এর নিচে আমি এখন আই দিব নাকি হচ্ছে এন দিব। যেহেতু এন এর মান দেওয়া আছে সেহেতু আমরা এন দিয়েই ভাগ দিব। ঠিক আছে? তো ভাগ দাও, 72 ডিভাইডেড বাই হচ্ছে আমার 5 নাকি? ওকে, তাহলে 14.4% সুদে 5 বছরে ওই 100 টাকা 200 টাকা হয়ে যাবে। ঠিক আছে? এরকম তো আমাদের অবশ্যই জানতে ইচ্ছা করে যে আমার পকেটে আজকে 10,000 টাকা আছে, 5% সুদে এটা কত বছরে দ্বিগুণ হয়ে যাবে, কত বছরে। যখন বছর চাইবে তখন সে এখানে শুধুমাত্র আইটা বসায় দিবা, যখন সুদ চাইবে তখন এখানে শুধুমাত্র এনটা বসায় দিবা, তাহলেই আমার অঙ্ক খালাস। ঠিক আছে? আশা করি তোমরা রুল 72, রুল 69 বুঝতে পেরেছো। কার্যকরী সুদের হার, নামিক সুদের হার, এগুলো বিস্তারিতভাবে বুঝতে পেরেছো। যদি কোনো কিছু ঘাটতি থাকে, না বুঝে থাকো, অবশ্যই আমাদেরকে ইনফর্ম করবে। আমরা
লাইভ ক্লাসের মাধ্যমে তোমাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। আর ভিডিওটি যার ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, সর্বাধিক শেয়ার করে দিবে। একটি শেয়ার তোমার হাজার বন্ধুর উপকার হবে। ঠিক আছে, ধন্যবাদ।